সফরনামায় আজ হাওয়া বদলের শিমুলতলা। ওই যে দূরে আঁকামাকা ছোটনাগপুরের পাহাড় শ্রেণীর আলতো রেখা, কুসুম রঙের সুরের আভাস আর রৌদ্র মাখা আকাশটা, একেই বলে মিনি সিমলা অফ বিহার। এমন নাম বিশেষণেই খ্যাত শিমুলতলা। অতীতে অভিজাত বাঙালিদের পশ্চিমের হাওয়া বদলের জনপ্রিয় ঠিকানা ছিল এটি। শরৎ, হেমন্ত, শীত, বসন্ত বাঙালির ভিড়ে একসময় জমজমাট থাকত শিমুলতলা। এখানকার উদাত্ত প্রকৃতি শিমুলতলার অহংকার। লাল মাটির টাঁড় পেরিয়ে নাতিদীর্ঘ পাহাড় টিলা, শান্ত স্নিগ্ধ পরিবেশে আকাশ যাপনের সেরা ঠিকানা বিহারের জামুই জেলার ছোট্ট এই জনপদ। ছোটনাগপুর মালভূমি ঘেরা লাল মাটির পথঘাট, কয়েকটি জলপ্রপাত, অতীত মেদুর রাজবাড়ি, পরিত্যক্ত কিছু আবাস, লাট্টু পাহাড়, ইতিহাস, ধ্বংসাবশেষ, অরণ্য ছায়া নিয়েই মনোরম জনপদটি। ভিড় কম, যানজট নেই তেমন। প্রবাদের মতো এখানকার জলের প্রশস্তি। এই খনিজ জল নাকি অতীব স্বাস্থ্যকর, হজমের সহায়ক, খিদে বাড়ায়। এছাড়া এখানকার সতেজ শাকসবজি, বহু জনপ্রিয় ছানার মুরগি সে সময়ের বাঙালি বাবু বিবিদের রসনা প্রিয় ছিল, আজও আছে। শিমুলতলা স্টেশনটাই যেন শৈল শহরগুলির ম্যালের মতো। কেবলমাত্র রেল স্টেশনটির ফাঁকা বেঞ্চিতে বসেও কেটে যাবে সময়ের অনেকখানি। স্টেশন থেকে বেরোতেই ডাইনে বাঁয়ে হাঁক দিচ্ছে সাইকেল রিক্সা, অটো। সাইকেল রিক্সায় উঠে তেলোয়া রোডের দিকে আমাদের দুদিন রাতের ঠিকানা। নিরিবিলি নির্জনতাই শিমুলতলার দোসর। বিহারের হ্যামলেট এই নিরালা জনপদটিতে বনেদি বাঙালিদের ছায়া সুনিবিড় বহু আবাস রয়েছে। অনেক বিখ্যাত মানুষজনের বাড়িঘরও রয়েছে এখানে। চারপাশের সেই প্রাচীন বাড়িগুলি শুধুই জরাজীর্ণ এবং ধ্বংসের সঙ্গে আপোষ করে টিকে রয়েছে। তেলোয়া বাজার থেকে, স্টেশন চত্বর থেকে অটো, সাইকেল রিক্সায় দরদাম করে ঘুরে নেওয়া যায় শিমুলতলার আনাচ কানাচ। 3 কিলোমিটার দূরেই হলদি ঝর্ণা। জঙ্গুলে চড়াই ভেঙে উঠে দেখলাম ক্ষীর্ণ প্রবাহে এক চিলতে চপল পাহাড়ি ঝর্ণা। পরবর্তী গন্তব্য 13 কিলোমিটার দূরে ধারারা প্রপাত। ধারারা শব্দের অর্থ ধরিত্রীর চাষ জমি। জাতীয় সড়ক সেরে পথটি চলে গিয়েছে জলপ্রপাতের দিকে। এখানে একটি মন্দিরে পূজিত হন কালী, মহাদেব, বজরংবলী দেবতা। ছড়ানো ছেটানো পাথরের চাটানে ধাক্কা খেয়ে বয়ে চলেছে ধারারা নদী। জলের ধারে প্রায় হট্ট মেলা। স্থানীয় আদিবাসী বালকরা খুনসুটি ও স্নান করছিল নদীতে। পাথরের উপর অতি সাবধানী পদক্ষেপে ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে যাই কিছুটা। নদীর জলে পা ডুবিয়ে খানিক জিরিয়ে নি। এই যে প্রকৃতির হাতছানিতে ধারারার নদী পাড়ে এসেছি, এই নদীর জল ছুঁয়ে দেখব বলেই তো। দুপুর ঘুম ফাঁকি দিয়ে গেলাম মোরামের পথ ডিঙিয়ে রানীকোঠি বা ঢাকার রানীর প্রাসাদ। অনেকে বলেন নলডাঙ্গা রাজবাড়ি, এলাকার প্রাচীনরা বলেন নাচমহল। একেবারে ফাঁকা জনহীন প্রান্তরের মাঝে দোতলা প্রাসাদ, তার উপর 4টি গম্বুজ, নিচ থেকে শটান উঠেছে। দোতলা যাওয়ার ভাঙা চওড়া সিঁড়ি, কিছুটা দূর থেকে সম্পূর্ণ অট্টালিকার ছবি ফ্রেমবন্দি করি। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখি পথ অবরুদ্ধ। সামনেই হাঁ করে রয়েছে বিশাল গহ্বর। ফাঁক ফোকরে পাতা শেকড়ে মরা গাছের ছাল গজিয়ে উঠেছে। মাথার উপর ছাদ নেই, শুধুই আকাশ। যথেষ্ট সাবধানে ঝুঁকে নিচে উঁকি মেরে দেখি বিগত দিনের স্মৃতি বহনকারী ভগ্নপ্রায় ইমারতটির অন্দর।
এককালে যেখানে ষাট দিয়ে ঝাড়বাতি ঝুলত, সেখানে আজ কোনো আচ্ছাদন নেই। দরজা জানলা সবই গায়েব, রাজকীয় জৌলসের কণামাত্র অবশিষ্ট নেই। দোতলার হালও এমনই, শুধুই খোলস। পোড়া ইটের উপর চুনা পাথরের গাঁথনি দেওয়া সাবেকি গঠনশৈলী। চত্বর জুড়ে অভ্র কুচি কুচি করে চিকচিক করছে। ভিতরে গভীর পাতকুয়া, চারিদিকে বেয়ারিশ জংলি গাছপালা গজিয়ে উঠেছে। আর সেসবের সাক্ষীর মাঝেই অতীতের বহু গল্প ও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ভাবলেশহীন প্রাসাদখানা। রাজবাড়ি উল্টো দিকেই পায়ে হাঁটা দূরত্বে লাট্টু পাহাড়, 1000 ফুট সিমেন্টে বাঁধানো চড়াই পথ। টিলা চূড়াটিতে অবস্থিত স্থানীয় আদিবাসীদের দেবতার স্থান। দেওয়ালে লেখা শিব পার্বতীর প্রার্থনা মন্ত্র, পেতলের ঘণ্টা মন্দির দ্বারে। ভেতরে বড় একটা ত্রিশূল পোঁতা। লাট্টু পাহাড় চূড়া থেকে পর্যটকরা সূর্যাস্ত দেখে। সূর্যদেবের কমল রাঙা কিরণ ছড়িয়ে আকাশ লীন হয়ে যাওয়ার দৃশ্য ক্যামেরায় বন্দি করেন তারা। কালপ্রবাহে গভীর ক্ষত আর শিমুলতলার শরীরে, অথচ তার সোনালী অতীত হদিশ এখনকার ভিলা ও প্রাসাদপ্রম আবাসগুলি দেখলেই বোঝা যায়। অনেক ভাঙাচোরা বাড়িও রয়েছে। ইদানিং পর্যটক আকর্ষণের জন্য এখানে কিছু পুরানো অভিজাত বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। ঠিক হোটেল নয়, বরং হোমস্টের আদলে এইসব বাড়ির মধ্যে তৈরি। বাড়িগুলি খিলান, চওড়া সিঁড়ি, মাথার উপর কড়িবর্গার ছাদ, জাফরি কাটা অলিন্দ, কুলুঙ্গি টানা বারান্দা, খড়খড়ি দেওয়া কাঠের বড় বড় বাতায়ন, পেল্লাই দরজা ইত্যাদিতে সাবেক বনেদি আভিজাত্য টের পাওয়া যায়। ফেলে আসা ঐতিহ্যের একটা আভাসও পাওয়া যায় এই ধরনের বাড়িগুলি থেকে। এছাড়া আছে এখানকার দুলারি ভবন। এই বাড়িতেই নাকি তেনাদের বাস। অন্তত এমন একটা গুজব রয়েছে। বিষয়টি আবছা শোনা ছিল। রিসর্টের এন্ট্রি খাতায় নামধাম নথিভুক্তর সময় রিসর্টের ম্যানেজারকে সেসব প্রশ্ন করায় উনি হেসে জানিয়েছিলেন, সব বকবাস। তবু একবার যেতে তো হবেই। গিয়ে দেখি পরিত্যক্ত বাড়িটির রন্দে রন্দে বুনো গাছপালা গজিয়েছে, জনশূন্য। দিন দুপুরেও অপর্যাপ্ত আলো। তবে এসব দেখে ভয় লাগেনি মোটেও। কিন্তু রাতের বর্ণনা শুনে আর যাওয়ার সাহস হয়নি। নিঝুম অন্ধকারে নাকি এই পোড়াবাড়ির ভাঙা পথে সনসন হাওয়া বয়। কেউ এক কদম এগিয়ে আবার বলে পায়ের শব্দ, হাসির আওয়াজও শুনতে পাওয়ার বিচিত্র নয়। এমন কত টুকরো টুকরো কথা স্থানীয় দোকানিদের মুখে ঘুরে ফিরে বেড়ায়। চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে তা শুনে ভালোই শিহরণ জাগবে। সেকালের রাজবাড়ির প্রেম, পরকীয়া, নর্তকী, মুচড়ো, বিরহের গাঁথাও শুনতে বাকি থাকবে না কিছুই। শিমুলতলা স্টেশন চত্বরের কাছেই গুপ্তাজির দোকানে দেদার বিক্রি হচ্ছে গরম গরম কচুরি, জিলিপি, বালুশাই, ছানার মুরগি। পর্যটকদের কাছেও বেশ কদর আছে এসবের। আগেই শুনেছিলাম পরিচালক তরুণ মজুমদার তার মিষ্টি প্রেমের ছবি দাদার কীর্তি ও ভালোবাসা ভালোবাসা সিনেমার অনেকখানি শুটিং করেছিলেন এখানে। ভানু বন্দ্যোপাধ্যায় ও রুমা গুহ ঠাকুরতা অভিনীত জনপ্রিয় ছবি আশিতে আসিওনার শুটিংও হয়েছিল শাল, শিমুল, ছাতিম, মহুয়ার ছাওয়া এই শিমুলতলাতেই, যাদের সদর দরজা বন্ধ করলেই যাবতীয় দুনিয়াদারি শেষ। নাগরিক যাপনের মাথা গুঁজে থাকার সেই সব পর্যটকের অন্যরকম ভালো লাগা শিমুলতলা। কিভাবে যাবেন? কলকাতা থেকে উড়ান পথে পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের কাছে পৌঁছেই ট্রেনে শিমুলতলা।
হাওড়া থেকে মোকাম্বা এক্সপ্রেসেও যায় শিমুলতলা। কোথায় থাকবেন? এক সময় স্বাস্থ্য উদ্ধার করার জন্য যে বাড়িগুলি তৈরি করা হয়েছিল তার অধিকাংশই এখন রিসর্ট হয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য নতুন রিসর্ট, সেখানেই থাকতে পারেন। আজ এখানে শেষ করি। বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকা।